আগের ক্লাসে আমরা ভরক্রিয়ার সূত্র পড়েছিলাম এবং এর গাণিতিক রূপ বের করেছিলাম। আজকে এর ঠিক পরবর্তী অংশটুকু আমরা পড়ব। আগের ক্লাসে যে অংশটা ছিল এরকম একটা সহজ সমীকরণ লিখেছিলাম, a প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি। এই সমীকরণের ক্ষেত্রে কেসি ছিল কেসি ইকুয়াল টু অ্যাক্টিভ মাস অফ সি ইন্টু অ্যাক্টিভ মাস অফ ডি বাই অ্যাক্টিভ মাস অফ এ ইন্টু অ্যাক্টিভ মাস অফ বি। আজকে আমরা কেপি এর সমীকরণ বের করব। অংশ চাপের সাহায্যে যে সাম্য ধ্রুবক পাই সেই সাম্য ধ্রুবককে আমরা কেপি আকারে প্রকাশ করি। এবার এই সাম্য ধ্রুবকের মান বের করতে গেলে অংশ চাপের খানিকটা ধারণা দরকার। অংশচাপ কাকে বলে? অংশচাপের সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো আবদ্ধ পাত্রে পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না এমন গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাসকে যদি এককভাবে ওই উষ্ণতায় একই পাত্রে রাখা হয় তাহলে ওই উপাদান গ্যাসটি এককভাবে পাত্রের উপর যে চাপ প্রয়োগ করবে তাকে ওই উপাদান গ্যাসটির অংশচাপ বলে। আমি এটাকে একটু ছবি আকারে বোঝাচ্ছি তোমাদের। এই একটা পাত্র, এটা আবদ্ধ পাত্র। এই আবদ্ধ পাত্রের মধ্যে পরস্পরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ কতগুলি গ্যাস রাখা আছে। এই গ্যাস মিশ্রণের মোট একটি চাপ থাকবে। এই গ্যাস মিশ্রণের প্রত্যেকটি গ্যাস পৃথক পৃথকভাবে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে, এর ফলে গ্যাস মিশ্রণের মোট চাপ তৈরি হবে। এবারে গ্যাস মিশ্রণের কোনো একটি গ্যাসকে যদি পৃথকভাবে এই পাত্রের মধ্যে রাখা হয় তাহলে ওই নির্দিষ্ট গ্যাসটি পৃথকভাবে পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করবে সেটি হবে ওই নির্দিষ্ট গ্যাসের অংশচাপ। এবার অংশচাপের সাহায্যে আমরা সাম্য ধ্রুবক বের করব। গ্যাসীয় বিক্রিয়ার সাম্যাবস্থায় উপাদানগুলির সক্রিয় ভরকে অংশচাপ হিসাবে প্রকাশ করা হয়, কারণ গ্যাসীয় পদার্থের গাঢ়ত্ব এর অংশচাপের সমানুপাতিক হয়। সেক্ষেত্রে সাম্য ধ্রুবক কেপি চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। যদি আমরা এই সহজ বিক্রিয়াটা ধরি, এই সহজ বিক্রিয়াটার ক্ষেত্রে কেপি হবে কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি বাই পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি। একই রকমভাবে আরেকটি বিক্রিয়া নেই। যেমন এই বিক্রিয়াটা N2 প্লাস 3H2 রিভার্সিবল 2NH3। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর সমীকরণ আমরা বের করি। কেসি সমান অ্যাক্টিভ মাস অফ NH3 এর স্কয়ার বাই অ্যাক্টিভ মাস অফ N2 ইন্টু অ্যাক্টিভ মাস অফ H2 এর কিউব। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর সমীকরণ হবে কেপি ইকুয়াল টু partial pressure of NH3 a square by partial pressure of N2 into partial pressure of H2 এর কিউব। এবার আমাদের এই অধ্যায়ে কেপি এবং কেসি এর সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। আমরা প্রথমে সহজ বিক্রিয়া নিয়ে কেপি এবং কেসি এর সম্পর্ক প্রতিষ্ঠা করব। যেমন একটি বিক্রিয়া A প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি কেপি সমান পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি বাই পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি। আমরা গ্যাস সমীকরণ থেকে জানি পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা। এখান থেকে আমরা বের করতে পারি পি সমান এন বাই ভি ইন্টু আর টি আর পি সমান সি আর টি, যেখানে সি হচ্ছে মোলার গাঢ়ত্ব। আমরা এই সমীকরণ থেকে বলতে পারি
পার্শিয়াল প্রেসার অফ সি সমান অ্যাক্টিভ মাস অফ সি ইন্টু আরটি। একই রকমভাবে পার্শিয়াল প্রেসার অফ ডি ইকুয়াল টু অ্যাক্টিভ মাস অফ ডি ইন্টু আরটি। পার্শিয়াল প্রেসার অফ এ ইকুয়াল টু অ্যাক্টিভ মাস অফ এ ইন্টু আরটি। পার্শিয়াল প্রেসার অফ বি অ্যাক্টিভ মাস অফ বি ইন্টু আরটি। এবার এই মানগুলো পিসি, পিডি, পিএ, পিবি এই মানগুলো যদি কেপি এর সমীকরণে বসিয়ে দিই তাহলে সমীকরণটা কিরূপ হবে? এই সমীকরণে বসালে পিসি অ্যাক্টিভ মাস অফ সি ইন্টু আরটি, অ্যাক্টিভ মাস অফ সি ইন্টু আরটি। পিডি অ্যাক্টিভ মাস অফ ডি ইন্টু আরটি, অ্যাক্টিভ মাস অফ ডি ইন্টু আরটি। পিএ মানে অ্যাক্টিভ মাস অফ এ ইন্টু আরটি। পিবি অ্যাক্টিভ মাস অফ বি ইন্টু আরটি। ইকুয়াল টু এই আরটি গুলো সব কেটে যাবে উপরে নিচে। উপরে হবে অ্যাক্টিভ মাস অফ সি ইন্টু অ্যাক্টিভ মাস অফ ডি বাই অ্যাক্টিভ মাস অফ এ ইন্টু অ্যাক্টিভ মাস অফ বি। এটা আসলে হচ্ছে আমাদের কেসি, লিখলাম ইকুয়াল টু কেসি। তাহলে আমরা যে সহজ বিক্রিয়াটা নিয়েছিলাম এ প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি, অর্থাৎ কেপি এবং কেসি এর মান সমান হয়। আমরা এভাবে এ প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্ক বের করতে পারি। এবার অপর আরেকটি বিক্রিয়া নিচ্ছি। যেমন N2 প্লাস 3H2 রিভার্সিবল 2NH3, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান পার্শিয়াল প্রেসার অফ NH3 এর স্কয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ N2 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ H2 তার হোল কিউব। এবার আমরা গ্যাস সমীকরণ থেকে জানি PV ইকুয়াল টু nRT। এখান থেকে লিখতে পারি P সমান n বাই ভি ইন্টু RT আর P সমান CRT, যেখানে C হচ্ছে আণব গারত্ব বা মোলার গারত্ব। এই সমীকরণ থেকে আমরা বলতে পারি পার্শিয়াল প্রেসার অফ NH3 ইকুয়াল টু অ্যাক্টিভ মাস অফ NH3 ইন্টু RT। একই রকমভাবে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন অ্যাক্টিভ মাস অফ N2 ইন্টু RT। পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন অ্যাক্টিভ মাস অফ হাইড্রোজেন ইন্টু RT। এবার এই মানগুলো যদি আমরা কেপি এর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিরূপ হয় আমরা একটু দেখে নেই। আমরা এই মানগুলো কেপি এর সমীকরণে বসাবো, তাইলে হবে কেপি সমান পার্শিয়াল প্রেসার অফ NH3 এর পরিবর্তে লিখবো আমরা অ্যাক্টিভ মাস অফ NH3 ইন্টু RT। অ্যাক্টিভ মাস অফ NH3 ইন্টু RT ব্র্যাকেট দিয়ে স্কয়ার বাই অ্যাক্টিভ মাস অফ N2 ইন্টু RT ইন্টু অ্যাক্টিভ মাস অফ H2 ইন্টু RT এর কিউব ইকুয়াল টু আমরা বলতে পারি অ্যাক্টিভ মাস অফ NH3 তার স্কয়ার বাই অ্যাক্টিভ মাস অফ N2 ইন্টু অ্যাক্টিভ মাস অফ H2 এর কিউব ইন্টু RT টু দি পাওয়ার, নিচে আছে এখানে RT একটা, এখানে RT তিনটা, এখানে দুটো, RT টু দি পাওয়ার 2 - 4। আমরা এখানে যে মানগুলো পেলাম এইটুকু, এটা আসলে কি আমাদের কেসি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার -2। অর্থাৎ
আমরা যে বিক্রিয়াটা নিয়েছিলাম N2+3H2 রিভার্সিবল 2NH3, এই বিক্রিয়ার ক্ষেত্রে Kp সমান Kc × RT⁻²। আমরা এই বিক্রিয়াটা লিখে এভাবে Kp আর Kc এর সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। আমি তোমাদের আরও কিছু উদাহরণ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার Kp এবং Kc এর মধ্যে সম্পর্ক বের করে আমাকে দেখাবে। এবার আমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র বা নীতি আমরা পড়ব, লা সাটলিয়ারের নীতি। লা সাটলিয়ারের নীতি। লা সাটলিয়ারস প্রিন্সিপল। লা সাটলিয়ারের নীতিটা প্রথম আমরা বলবো সংজ্ঞা আকারে ভাবে। যখন কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকে তখন সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্ত, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব ইত্যাদি, এর যে কোনো একটির পরিবর্তন ঘটালে সিস্টেমটি নিজেকে এমনভাবে বিন্যস্ত করে যাতে ওই পরিবর্তনের প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। এটা আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি একটু, তাহলে বোধহয় আর একটু ক্লিয়ার হবে। যেমন একটি বিক্রিয়া, আগের বিক্রিয়াটাই নিলাম N2+3H2 রিভার্সিবল 2NH3 প্লাস তাপ। আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এবার যদি আমরা এই সিস্টেমে বাইরে থেকে কিছু পরিমাণ তাপ প্রয়োগ করি, তাহলে লা সাটলিয়ারের নীতি অনুযায়ী সিস্টেমটি এই অতিরিক্ত তাপকে কমাতে চেষ্টা করবে। এবার এই অতিরিক্ত তাপ কি করে কমানো সম্ভব? যেহেতু এখানে সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এজন্য বিপরীত বিক্রিয়ায় তাপ শোষিত হয়। অর্থাৎ বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সিস্টেমটি নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে ওই তাপটা প্রশমিত হয়, অর্থাৎ বিপরীত বিক্রিয়াটা বেশি করে ঘটবে। আমরা বলতে পারবো অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে, অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হবে। ঠিক একই রকমভাবে এই সিস্টেমে যদি বাইরে থেকে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে? আসলে চাপ বাড়লে আয়তন কমে। এই সিস্টেমের ক্ষেত্রে 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয়। অর্থাৎ সম্মুখ বিক্রিয়ায় আয়তন কমে, এখানে 1 আয়তন আর 3 আয়তন 4 আয়তন বিক্রিয়া করছে, উৎপন্ন হচ্ছে 2 আয়তন। সম্মুখ বিক্রিয়ায় আয়তন কমছে, অর্থাৎ চাপ কমছে। বাইরে থেকে যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, সেই অতিরিক্ত চাপকে প্রশমিত করার জন্য সিস্টেমটি সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ চাপ কমাতে চেষ্টা করবে। এটি হলো লা সাটলিয়ারের নীতি। লা সাটলিয়ারের নীতিটা আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে। নীতি এরকম ছিল সংজ্ঞাটা, যখন কোনো সিস্টেম সাম্যাবস্থায় থাকে তখন সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্ত, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, এদের যে কোনো একটির পরিবর্তন ঘটালে সিস্টেমটি নিজেকে এমনভাবে বিন্যস্ত করে যাতে এই পরিবর্তনের প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। অর্থাৎ যদি সিস্টেম অতিরিক্ত তাপ দেওয়া হয়, লা সাটলিয়ারের নীতি অনুযায়ী সিস্টেমটি এমনভাবে নিজেকে বিন্যস্ত করবে যাতে ওই তাপ প্রশমিত হয়। একই রকমভাবে সিস্টেমে যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয় তাইলে সিস্টেমটি নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে ওই অতিরিক্ত চাপ প্রশমিত হয়। ঠিক এর উল্টোটাও এই ক্ষেত্রে চলবে, সেটা আমি বোঝাচ্ছি পরবর্তীতে। এবার আরেকটি বিক্রিয়া নিয়ে বলছি। যেমন একটি বিক্রিয়া PCl5 সাম্যাবস্থা আছে PCl3 প্লাস Cl2 মাইনাস তাপ। আমি যদি বলি এই সিস্টেমটি সাম্যাবস্থা আছে, এই সিস্টেমে
বাইরে থেকে অতিরিক্ত তাপ প্রয়োগ করলে কি হবে? লা-স্যাটলিয়ারের নীতি অনুযায়ী আমরা বলবো সিস্টেমটি অতিরিক্ত তাপকে প্রশমিত করার চেষ্টা করবে। যেহেতু সম্মুখ বিক্রিয়ায় তাপ শোষিত হয়, অর্থাৎ বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সম্মুখ দিকে বিক্রিয়াটা বেশি করে ঘটবে, অর্থাৎ PCl5 ভেঙে গিয়ে PCl3 আর Cl2-তে পরিণত হবে। এই সিস্টেম থেকে যদি কিছু পরিমাণ তাপ বের করে নেওয়া হয় তাহলে কি হবে? এই সিস্টেম থেকে কিছু পরিমাণ তাপ বের করে নিলে সিস্টেমটি ওই ঘাটতি তাপকে পূরণ করার চেষ্টা করবে। ঘাটতি তাপকে কি করে পূরণ করা সম্ভব? যদি বিপরীত বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ PCl3 এবং Cl2 যুক্ত হয়ে PCl5-এ পরিণত হয়। এইভাবে অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রেও লা-স্যাটলিয়ারের নীতি প্রয়োগ করে তোমরা ব্যাখ্যাগুলো বলতে পারবে। এবার কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছি, কম চাপে ও বেশি তাপমাত্রায় জলের বাষ্পীভবন দ্রুততর হয় কেন? আবার বলছি, কম চাপে এবং বেশি তাপমাত্রায় জলের বাষ্পীভবন দ্রুততর হয় কেন? দেখো, জলের বাষ্পীভবনের ক্ষেত্রে আমরা সিস্টেমটাকে এভাবে লিখতে পারি, H2O লিকুইড মানে জল, রিভার্সেবল H2O G মাইনাস তাপ। তাপ বাড়ালে সাম্যাবস্থাটি ডান দিকে সরে যায়, আবার চাপ বাড়ালে সিস্টেমটি চাপ কমাতে চেষ্টা করে। এটা হচ্ছে লা-স্যাটলিয়ারের নীতি। জলীয় বাষ্প জলে পরিণত হলে আয়তন কমে যায়, আমরা জানি। আয়তন কমা মানেই হচ্ছে সেক্ষেত্রে চাপ কমে যায়। চাপ বাড়ালে সাম্যাবস্থাটি বাঁদিকে সরে যায়, আবার চাপ কমালে সাম্যাবস্থাটি ডান দিকে সরে যায়। নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদের ক্ষেত্রে বলছি, কম চাপে এবং বেশি তাপমাত্রায় জলের বাষ্পীভবন দ্রুততর হয় কেন? এই প্রশ্নটা আমরা ইতিমধ্যেই আলোচনা করলাম। এবার বলছি, ক্যালসিয়াম কার্বনেটকে মুক্ত স্থানে ও আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে বিভিন্ন ফল পাওয়া যায় কেন? আবার বলছি তোমাদের সুবিধার্থে, ক্যালসিয়াম কার্বনেটকে মুক্ত স্থানে ও আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে বিভিন্ন ফল পাওয়া যায় কেন? একটু লক্ষ্য করো। ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3, এটা ভেঙে যায় CaO প্লাস CO2। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে। আর আমি যে বিক্রিয়াটা লিখলাম এটি সাম্যাবস্থার বিক্রিয়া। যখন মুক্ত স্থানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয় তখন সাম্যাবস্থার সৃষ্টিই হয় না। এর কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিশে যায়। কিন্তু যদি আবদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা যায় তাহলে প্রথমে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় ঠিকই, কিন্তু খানিকক্ষণ পরে ক্যালসিয়াম অক্সাইড আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হতে থাকে, অর্থাৎ সিস্টেমটি আস্তে আস্তে সাম্যাবস্থায় পৌঁছায়। এই জন্য ক্যালসিয়াম কার্বনেটকে মুক্ত স্থানে ও আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে বিভিন্ন ফল পাওয়া যায়। নেক্সট আরেকটি প্রশ্ন বলবো তোমাদের, পরীক্ষাগারে স্থির চাপ ও তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায় কেন? আবার বলছি, স্থির চাপ ও তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায় কেন? একটু উত্তরটা একটু তোমরা দেখে নেবে। অ্যামোনিয়া যখন জলে দ্রবীভূত হয় তখন বিক্রিয়াটা NH3 প্লাস H2O রিভার্সেবল NH4 প্লাস প্লাস OH মাইনাস। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড
NaOH, এটি যদি ভেঙে যায় Na প্লাস প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। লাস্ট সাকলিয়ারের নীতি অনুযায়ী এক্ষেত্রে সাম্যাবস্থাটি বাম দিকে সরে যায় এবং অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়। এর কারণ কি বলো? এর কারণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বাড়িয়ে দেয়। এমনিতেই অ্যামোনিয়া জলে দ্রবীভূত হওয়ার সময় OH মাইনাস আয়ন উৎপন্ন হয়, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। এই OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বেড়ে যায়। OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বেড়ে যাওয়ায় এই সিস্টেমটি সাম্যাবস্থাটি বাঁ দিকে সরে যায়, অর্থাৎ NH4 প্লাস এবং OH মাইনাস আয়ন যুক্ত হয়ে NH3 এবং H2 উৎপন্ন হতে থাকে। এর ফলে স্থির চাপ ও তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়। তোমাদের আমি কিছু প্রশ্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো কি না।